আজকে আবার আমরা ফিরে এসেছি তোমাদের অনলাইন ক্লাসে। আমরা আগের দিন আলোচনা করছিলাম আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 1টা আমরা পুরো টেক্সট ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা পড়েছি এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি গল্পটা। তো এখন তোমাদের শুধু গল্প বোঝাটাই যথেষ্ট নয়, তোমাদের সেই গল্প বোঝার পাশাপাশি সেই গল্প থেকে যে তোমাদের উত্তর লিখতে হবে এবং সঠিক ইংরেজিতে লেখার চেষ্টা করতে হবে, লিখতে হবে। তো সেই জন্য তোমাদের ওয়ার্ড মিনিংগুলো ঠিকঠাক বানান সহকারে অবশ্যই জানতে হবে, কারণ শব্দগুলোর সঙ্গে ঠিকঠাক তোমাদের পরিচয় না করলে তোমরা গল্পটা বুঝলেও সঠিক উত্তর যদি তোমরা লিখতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার যে প্রশ্নপত্রে তোমাদের তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তোমাদের মার্ক ভালো উঠবে না। তো আমরা আগের দিন গল্পটা পড়ে এইটুকু জেনেছি যে প্রথম কথা আওয়ার রান কাইট লিখেছেন লুসি মন্টগোমেরি এবং আমরা দেখলাম যে লেখিকা বা স্পিকার এবং ক্লড এবং তার বাবা এই তিনজন থেকে তাদের দ্বীপে আরো তিনজন কিভাবে এলেন তিনি একের পর এক বলবেন বলে আমাদের জানিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে আমাদের 3 জন থেকে 6 জন হওয়ার পিছনে রয়েছে একটা ঘুড়ি। আমরা আগের দিন এটাও জেনেছি যে শীতকালে যেহেতু সমুদ্রটা পুরো বরফে ঢেকে যায়, সমুদ্রে চলাচল বন্ধ হয়ে যায়, তাই দ্বীপ থেকে ওনারা মেইনল্যান্ডে চলে যান এবং যখন আবার বরফ গলতে শুরু করে, আবার যখন স্প্রিং টাইম আসে তখন আবার সেই দ্বীপে ফিরে আসেন। তেনার বাবা লাইট হাউসে কাজ করেন, সেই লাইট হাউসের কাজ আবার সমুদ্রে যান চলাচলের সঙ্গে সঙ্গে সেই কাজও শুরু হয়। তো এসব আমরা আজকে সেই দিন আমরা যেটা পড়েছি ইউনিট 1, সেই ইউনিট 1 থেকে পাওয়া কিছু শব্দ তার আমরা বাংলা মানে জেনে নেব। আমাদের সেই প্রত্যেকটা শব্দের মানে ঠিকঠাকভাবে জানতে হবে এবং তোমরা চেষ্টা করবে এটা তোমাদের সিন না ভেবে, তোমরা ভেবে নাও যদি এটা আনসিন, তাহলে তোমাদের সিন আনসিন দুটো প্র্যাকটিসই হয়ে যাবে একসঙ্গে। যে এখানে যে শব্দগুলো লিখে দিচ্ছি আর কি, ইনফ্যাক্ট লিখে হচ্ছে কিছু কিছু শব্দ, সেই শব্দগুলোর বাংলা মানে আমরা একের পর এক জানবো এবং সেই বাংলা সব মানেগুলো তোমরা নিজেরাই বাক্যে ব্যবহার করে পুরো বাক্যের মানে বোঝার চেষ্টা করবে। তো দেখো প্রথমে যে শব্দগুলো আছে আমরা লিখেছি আইল্যান্ড। আইল্যান্ড মানে তোমরা সবাই জানো দ্বীপ, অর্থাৎ সমুদ্র চারিদিকে জল, তার মাঝে যে ছোট্ট স্থল ভূখণ্ড তাকে বলা হয় আইল্যান্ড, দ্বীপ। তারপর কিছু অন অ্যাকাউন্ট অফ, এটা একটা ফ্রেঞ্চ। অন অ্যাকাউন্ট অফ এর মানে হলো বিকজ অফ বা কারণে। লাইট হাউস আগের দিন আমরা আলোচনা করেছি, আজকেও বললাম যে যেখান থেকে আলোক দেখানো হয় যাতে সমুদ্রে যান চলাচলে দিক নির্ণয়ের সুবিধা হয়, সেটাকে বলা হয় লাইট হাউস, যার বাংলা আমরা বলতে পারি বাতিঘর। তারপরে শব্দটা দেখো পিটিড, এটা একটা ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মটা আসলে পিটি, সেই প্রেজেন্ট ফর্মটা লিখি পিটি, পি আই টি ওয়াই। যখন এটা পাস্ট করা হচ্ছে ইডি যুক্ত হওয়ার সময় ওয়াই উঠে গিয়ে আই ইডি হচ্ছে। পিটি এর পাস্ট ফর্মে এর অর্থ হলো করুণা করা। সমবেদনা জানানো সেটা হতে পারে। কখন পেয়েছি শব্দটা আমরা? যে যখন তারা মেন ভূখণ্ড মেনল্যান্ড থেকে আবার তাদের দ্বীপে ফিরে যায়, সেই সময়টাই সেই মেন ভূখণ্ডের অধিবাসীরা তাদেরকে করুণা করে বলে জানানো হয়েছে। তারপর আছে লোনসাম। লোনসাম কথার অর্থ একাকী, লোনলি। পাইরেট কেভস আমরা কিন্তু বলছি এটা একটা খেলার নাম, ইট ইজ দ্য নেম অফ এ গেম। এটা একটা খেলার নাম।
মান বিশেষ। কিন্তু তারপরে যে দেখো পাইরেট কথার অর্থ হলো জলদস্যু, জলদস্যু, কেভস মানে গুহা, জলদস্যু গুহা। কিন্তু এখানে এটা একটা খেলার নাম। চিলড্রেন শব্দটা মানে হয়তো তোমরা সবাই জানো। চিলড্রেন কথার মানে হলো শিশুরা, চাইল্ড এর সিঙ্গুলার ফর্ম নাউন, সেই চাইল্ডের প্লুরাল ফর্ম হলো চিলড্রেন, শিশুরা। তাহলে সিঙ্গুলার ফর্মটা এখানে লিখে দিই, সিঙ্গুলার হলো চাইল্ড। রিলেশন, রিলেশন মানে সম্পর্ক, কিন্তু এখানে রিলেশন মানে আমরা শুধু সম্পর্ক নয়, আত্মীয়, আত্মীয় রিলেশন, আত্মীয়। আরো কিছু শব্দ পেয়েছি, যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, ব্যতি রেখে, ব্যতীত। অ্যাকসেপ্ট কাউকে বাদ দিয়ে, ছাড়া বোঝায়। আর কি পেয়েছি, পাজল, পাজল মানে হতভম্ব করা, বিস্মিত করা। আর ফল্ট, ফল্ট শব্দে মানে ত্রুটি, ভুল, ভুল। এখানে জাস্ট কয়েকটা শব্দ লিখলাম, এই শব্দগুলোই যথেষ্ট নয়, তোমাদের প্রত্যেকটা শব্দেরই মানে জানতে হবে। তো এখানে চেষ্টা করলাম যে কিছু শব্দ লেখা, যেগুলোর মানে তোমাদের অবশ্যই জানা দরকার। এই শব্দগুলো তোমরা নিজেরা খাতাতে লিখবে শব্দের অর্থ সহ, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা পড়ে এই শব্দগুলোর বাংলা অর্থ তাতে প্রয়োগ করে নিজে নিজেই টেক্সটের মানে বোঝার চেষ্টা করবে। তাহলে একের পর এক স্টেপ বাই স্টেপ দেখবে যে তোমাদের নিজেদের ইংরেজি বোঝার ক্ষমতাটা আরো অর্জিত হচ্ছে। এবার আসি কিছু প্রশ্ন উত্তরের দিকে। তোমরা জানো যে তোমাদের প্রোজ টেক্সট থেকে 12 মার্ক মতো আসে বা 14, এবং পোয়েট্রি থেকে বাকিটা আসে, মোট সিন থেকে তোমাদের 20 মার্ক আসে। তো সেই সিন পোর্শন থেকে তোমাদের কি আসে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ট্রু ফলস থাকে, এবং কোনো কোনো সময় কজ এফেক্ট থাকে। তো সেই ধরনের তোমাদের মাধ্যমে কিছু ধরনের প্রশ্ন আসে, সেই ধরনের প্রশ্নগুলো আমরা এখানে কিছু মডেল হিসাবে রেখেছি, সেগুলো তোমরা ফলো করবে। এবং এছাড়াও তোমরা নিজে নিজে যে তোমাদের টেক্সট বই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে। তা আমরা আগের দিন যে টেক্সটটা পড়েছি, সেই টেক্সটটা পড়ে আমরা যে কয়েকটা নাম পেয়েছি তাদের মধ্যে আবার বয়স উল্লেখ ছিল। যেমন তোমাদের প্রশ্ন আছে যে হাউ ওল্ড ইজ দ্য স্পিকার, স্পিকারের বয়স কত। তোমরা যদি টেক্সটটা একবার হাতে নাও, ওখানে দেখবে বলা আছে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ 12, আমি হলাম 11 বছরের এবং ক্লড 12 বছরের। তাহলে উত্তর লেখার সময় তোমরা অনেকেই যে ভুলটা করো, যে টেক্সট থেকে হুবহু অংশটা তুলে দাও। তাই তোমরা যদি এখানে উত্তর লেখার সময় আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড লেখো, সেটা কিন্তু ঠিক হবে না, কারণ তোমাদের প্রশ্ন আছে হাউ ওল্ড ইজ দ্য স্পিকার, বক্তার বয়স কত। তাহলে উত্তর লেখার সময় সেইভাবে লিখতে হবে। কি করতে হবে, দ্য স্পিকার স্পিকার ইজ কত বছর দেখলাম, 11, 11 years old. শেষে অবশ্যই ফুল স্টপ। এখানে তোমরা কখনোই সেই আবার বলছি যে টেক্সট দেখে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড এটা লিখবে না, কারণ আই তোমার প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। প্রশ্ন আছে বক্তার বয়স কত, তাই উত্তর লেখার সময় তোমাকে তাই লিখতে হবে যে বক্তার বয়স 11 বছর। এবং সেই সঙ্গে এখানে যুক্ত ছিল যে ক্লড ইজ 12, সেটা কিন্তু কখনোই তোমরা লিখবে না, কারণ ক্লডের বয়স এখানে জানতে চাওয়া হয়নি, যেটুকু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সেইটুকু লিখবে। আর তোমাদের যেহেতু প্রশ্নে উত্তর করতে হয়, ওখানে জায়গা সীমাবদ্ধ থাকে,
তাই বেশি লেখার কোনো সুযোগ নেই। ইংরেজিতে সবচেয়ে কম লিখে সম্ভবত তোমাদের পুরো উত্তর করা যায়। তারপর দেখো এই ধরনের একটা প্রশ্ন থাকে যে মাল্টিপল চয়েস, আর অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা টিক দিতে হবে, এবং সেই কোনো সময় সেটা টিক দিতেও থাকে, আবার সঠিক অপশনটা নিয়ে তোমার শূন্যস্থানে লিখতেও বলা থাকে। তো আমরা এখানে মাল্টিপল চয়েসের সাথে দেখছি যে সঠিক উত্তরটা আমরা বেছে নেব। প্রশ্ন আছে দেখো, দে কাম ব্যাক, তারা ফিরে আসে, টু দেয়ার আইল্যান্ড, তাদের দ্বীপে, অর্থাৎ সেই লাইট হাউস যে দিকে আছে বিগ হাফ মুন, সেই দ্বীপে, ডিউরিং, সময়কালের কথা বলা হচ্ছে, কোন সময়? উইন্টার, শীতকাল, নাকি স্প্রিং, বসন্তকাল, নাকি সামার, গ্রীষ্মকাল, অটাম, শরৎকাল, কখন, কোন সময়টায় আছে? এবার দেখো তোমরা টেক্সটে আছে, তোমার টেক্সটটা অবশ্যই আরেকবার দেখে নেবে যে as soon as spring comes we back we sail to our own dear island। তাহলে স্প্রিং, যখন স্প্রিং আসে তখন আমরা আমাদের প্রিয় ভূমিতে আবার ফিরে যাই। তাহলে ঠিক কোনটা দিতে হবে? স্প্রিং। এবং এছাড়া কোনো কাজ নেই, জাস্ট একটা টিক। তোমরা অনেক সময় খাতা দিক থেকে আমরা সেটা লক্ষ্য করছি যে একাধিকটাই টিক দিয়ে দাও, স্প্রিংও টিক দিলে আবার হয়তো উইন্টারে টিক দিলে, এক্ষেত্রে কিন্তু তোমরা কোনো মার্ক পাবে না। আর যদি একান্তই ভুলবশত প্রথমে উইন্টার টিক দিয়েই ভালো, পরে বুঝতে পারো যে না উইন্টার হবে না স্প্রিং হবে, সেক্ষেত্রে কি করবে? উইন্টারটাকে পরিষ্কারভাবে কেটে দেবে, পরিষ্কারভাবে, তারপরে স্প্রিংটাকে টিক দেবে। এখানে বারবার টিক দেওয়া বা এটাকে বারবার ওভাররাইট করে ক্রস দেওয়ার কোনো দরকার নেই। এটাকে পরিষ্কারভাবে কেটে দেবে এবং তারপরে যেটা সঠিক হবে সেটাই টিক দেবে। আর কখনোই চালাকি বশত একাধিক অপশন টিক দেবে না, কারণ মানে পুরো জিরো পাবে, কোনো নাম্বারই পাওয়া যাবে না সেখান থেকে। তারপরে দেখো আর একটা প্রশ্ন থাকে, ট্রু ফলস থাকে, এবং ট্রু ফলসটার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। মানে এই যে বাক্যটা বলা হলো সেটা ঠিক না ভুল সেটা তো বলতে হচ্ছে, এবং কেন ঠিক বা কেন ভুল এটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। যে টেক্সটটা পড়লাম সেই টেক্সট থেকে হুবহু কোট করতে হবে, হুবহু কোট করতে হবে। তো দেখো এখানে কি আছে, ক্লড এন্ড দ্য স্পিকার quarreled a lot। ক্লড এবং বক্তা প্রচুর ঝগড়া করত। আমরা যদি টেক্সটটা দেখি কি দেখব, but we used to quarrel a good deal with the mainland children in winter। শীতকালে মেইনল্যান্ড চিলড্রেনদের সঙ্গে আমরা ঝামেলা করতাম, মূল ভূখণ্ডের যে শিশুরা ছিল তাদের সঙ্গে ঝামেলা করতাম, মেইনল্যান্ডে। So it was perhaps just as well that there were none of them on the big half moon। তাই বোধহয় এটা ভালোই ছিল যে তারা কেউ বিগ হাফ মুনে নাই, ভালো হয়েছে, ওদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে না। ক্লড এন্ড আই নেভার কোয়ার্ড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। প্রশ্ন ছিল কি, ক্লড এবং বক্তা প্রচুর ঝগড়া করে, আমরা এখানে কি পেলাম? ক্লড এন্ড আই নেভার কোয়ার্ড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। তাহলে এই যে বাক্যটা দেওয়া হয়েছে এটা ভুল, এটা ফলস, অতএব এটা ফলস থাকবে। এখানে শুধু এফ, টি বাই এফ লিখতে থাকে, টি ফর ট্রু, এফ ফর ফলস, এর মানে ফলস অপশনটা করতে হবে। এবার কোন লাইনটা করে আমরা জানলাম যে ক্লড এবং স্পিকার ঝগড়া করতো না? সেটা অবশ্যই এখানে যে লাইনটা আছে, ক্লড এন্ড আই নেভার কোয়ার্রেল, এটা টেক্সট থেকে হুবহু কোট করতে হবে, এটা নিজের মর্জি মতো লিখলে হবে না, হুবহু। এবার এটা লিখতে গিয়ে যদি দেখা যায় যে অনেক বড় সেন্টেন্স আছে যেটা লেখার মতো জায়গা নেই, তখন তোমরা শুরুর দিকে কিছুটা লিখে যে জায়গাটা অবশ্যই প্রয়োজন সেই জায়গাটা লিখবে এবং তারপরে ডট ডট দিয়ে দিতে পারো। কিন্তু যে জায়গাটা থেকে আমি বুঝতে পারছি যে এটা ঠিক বা ভুল সেই জায়গাটা অবশ্যই কোট করতে হবে, এবং পুরো বাক্য তোলা সম্ভব না হলে আগে এবং পরে ডট ডট দিয়ে দিতে পারো, বা মিনিমাম সেই স্টেটমেন্টটুকু দিতেই হবে। তাহলে এখানে কোনটা থেকে বুঝলাম যে ক্লড এন্ড আই নেভার কোয়ার্রেল। ক্লড এন্ড আই নেভার কোয়ার্রেল, এই বাক্যটা থেকে বোঝা গেল যে এই বাক্যটা ফলস। খুব বেশি চাপের ব্যাপার নেই, তোমাদের আরেকবার প্রশ্নগুলো নিয়ে বলে দিই, জাস্ট যে প্রশ্নটা থাকবে সেটা অবশ্যই টেন্স কিন্তু ফলো করতে হবে। এখানে যেমন টেন্সটা কি ছিল, হাউ ওয়েল ইজ দ্য
স্পিকার, অর্থাৎ প্রেজেন্টে বলা ছিল যে বক্তার বয়স কত, উত্তর লেখার সময় দ্য স্পিকার ওয়াজ কিন্তু করবে না। প্রশ্ন যেহেতু প্রেজেন্টে আছে তাই উত্তর করার সময়ও সেটা প্রেজেন্টে ইজ ব্যবহার করে করবে। সেই একইভাবে আমরা আরো পরবর্তী ক্লাসেও সেগুলো আলোচনা করব। তো সবসময় তোমরা খেয়াল রাখবে যে টেন্স মেনটেন করে উত্তর করা। তো আজকে এখানেই শেষ করব। আমরা এতক্ষণ যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ, তার বাংলা অর্থ এবং যে ধরনের প্রশ্নপত্র তোমাদের আসে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই একইভাবে আমরা একের পর এক ইউনিট 2 এবং ইউনিট 3 আলোচনা করব। তোমরা ঠিকঠাক বাড়িতে সাধ্যমতো পড়ার চেষ্টা করবে, প্রত্যেকটা শব্দ, তাদের অর্থ, বানান সহ ঠিকঠাক মাথায় রাখার চেষ্টা করবে। প্রয়োজনে একটা খাতা ব্যবহার করে সেখানে এই টেক্সটের উপরে বা যে টেক্সটগুলো তোমরা একে একে পড়ছো সেই টেক্সটের প্রত্যেকটা শব্দের অর্থ সহ লিখে রাখবে শব্দগুলো। তাহলে তোমাদের ইংরেজির ভীতি কাটবে এবং খুব সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।